কোনো দলের লেজুর বৃত্তি করবে না কমিশন, বললেন সিইসি। লন্ডন বৈঠকে বিএনপির সঙ্গে দূরত্ব অবসানের দাবি উপদেষ্টা রিজওয়ানার। রয়েছে অন্য দলের আলাপের সুযোগও। দ্রুত মেয়র ঘোষণা না হলে দক্ষিণ সিটির তালা খুলবে না, বিরোধীহীন আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। এলজিআরডি উপদেষ্টার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। আক্রান্তের 25% ডেঙ্গুর হটস্পট বরগুনায়। এডিস নিধনে নেই পদক্ষেপ, ঘাটতি সচেতনতায়ও। ঢাকার হাসপাতালগুলোতে বিভিন্ন জেলায় রোগীর ভিড়। ঋতুচক্রে আবারও হাজির বর্ষা। আষাঢ়ের দ্বিতীয় দিন থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস। উপভোগের চেয়ে জলাবদ্ধতা নিয়ে শঙ্কা নগরবাসীর। এবং ইরানের জ্বালানি স্থাপনায় আক্রমণের পর ইসরায়েলের কয়েকটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। নিহত 10, সংঘাতে জড়িয়ে নয় যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। আগামী সংসদ নির্বাচনে কোনো দলের লেজুর বৃত্তি করবে না নির্বাচন কমিশন। আইন অনুযায়ী রেফারির ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে ইসি সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ অনেকটাই এগিয়ে এসেছে। যতটুকু কাজ বাকি আছে সেগুলো সবাইকে নিয়ে শেষ করার কথা জানান। একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে নির্বাচন করার শপথ নিয়ে কমিশনারদের নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ভোটের মাঠে যারা খেলে তারা খেলুক, খেলে তারা জিতুক। কমিশন শুধু রেফারি হয়ে কাজ করবে। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বিএনপির সাথে কোনো দূরত্ব থেকে থাকলে সেটি দূর হয়েছে বলে দাবি করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে অন্য কোনো দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে পারবেন বলেও জানান তিনি। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানাপোড়েন কমার বার্তা মিলেছে। ঈদুল আজহার 10 দিনের ছুটির পর সচিবালয় খোলার প্রথম দিন দেশের রাজনৈতিক অঙ্গনের এত বড় প্রসঙ্গ উঠে আসে। রোববার পরিবেশ উপদেষ্টা নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হলে প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, বিএনপির সাথে কোনো দূরত্ব ছিল না। এছাড়াও কিছু থেকে থাকলে লন্ডনের বৈঠকের মধ্য দিয়ে তার অবসান হয়েছে। পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। স্বরাষ্ট্র উপদেষ্টাও জানালেন, যে কোনো সময় আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যে সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। এদিন ঈদযাত্রা ও কোরবানি নিয়ে কথা বলেন সড়ক সেতু ও রেল উপদেষ্টা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের
আদায় করা হয়েছে, যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। তারপরে কমলাপুর রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে। অন্যান্য উপদেষ্টাদের মতো মন্ত্রণালয়ে যোগ দেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। পরে সাংবাদিকদের তিনি জানান, নারী নির্যাতন দমন করতে এই সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। নারী নির্যাতনের বিষয়টা কখনো কোনোদিনও এই দেশে একটা সুব্যবস্থার ভেতরে, একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনোদিনই ছিল না, কোনোদিনে আনতে পারিনি। এখন আমরা যে সিদ্ধান্তগুলো বা যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। আমরা অনেকগুলো অ্যাকশন নিয়েছি, অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ এনেছি, যেটা এখনও তোমাদের সামনে আমরা তুলে ধরিনি। এছাড়াও এ সকল সিদ্ধান্ত কার্যকর হলে দেশে নারী ও শিশু নির্যাতন কিছুটা কমবে বলেও প্রত্যাশা করেন তিনি। সিউল আহমেদ, এখন, ঢাকা। দ্রুত মেয়র ঘোষণা না হলে দক্ষিণ সিটির তালা খুলবে না হুঁশিয়ারি দিয়ে এবার বিরতিহীন আন্দোলনের ঘোষণা দিলেন ইশরাক হোসেন। রোববার সকাল থেকেই নগর ভবনের সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় এলজিআরডি উপদেষ্টার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন ইশরাক। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। ঈদের ছুটির পর রোববার সকাল থেকে আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে গণ অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তাদের দাবি, দ্রুত ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। রোববার সকাল থেকে এডিএসসিসির নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন ইশরাক হোসেনের কর্মী সমর্থকেরা। সকাল 11টার দিকে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করতে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। নেতার আগমন দেখে তার সমর্থকেরা স্লোগানে মুখরিত করে তোলেন নগর ভবনের চত্বর। উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইশরাক। ঘোষণা দেন বিরতিহীনভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার। কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্য আসি নাই, এই লড়াই আমরা জেতার জন্য এসেছি। কারণ এখানে জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফিরে আসার, পেছনে আসার কোনো সুযোগ নাই। বক্তব্যে সরকারের প্রতি দ্রুত এই সমস্যা সমাধানের আহ্বান জানান ইশরাক হোসেন। না হলে এই অচলাবস্থা কাটবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জনভোগান্তি নিয়েও কথা বলেন ইশরাক। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এবং আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। এদিকে নগর ভবনের সামনে অবস্থান নেয়া ইশরাক হোসেনের সমর্থকেরা জানান, সরকার দ্রুত ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে না দিলে রাজপথে অবস্থান নেবেন তারা। একই সঙ্গে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে আবারও বড় আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন অবস্থানকারীরা। ভোটের মাধ্যমে যে নেতা আমাদের নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাকশন সাহেবকে, তাকে সেবা করার সুযোগ দিতে হবে। আমাদের যে এই দাবি আছে, এই দাবিটা তারা মেনে নেয়, তাহলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, আমরা এখান থেকে চলে যাব। আমাদের তো যতগুলো আন্দোলন এই পর্যন্ত আমরা চালিয়ে গিয়েছি, তো এই আমরা তো রাজপথের থেকেই তো আমরা পেয়েছি। এখন আমরা রাজপথে আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমাদের ঘোষণা না হবে, আমরা এখানে অবস্থান করব। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 15 মে থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকেরা। 3 জুন ঈদুল আজহাকে সামনে রেখে এই আন্দোলন সাময়িক শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ফের অবস্থান নেন তার সমর্থকরা। নগর ভবনের সামনে আছেন শম্পা বিশ্বাস, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শম্পা, জানাবেন সিটি কর্পোরেশনের সেবা প্রার্থীদের কি অবস্থা এবং কাল আবার কখন কর্মসূচি শুরু হবে?
সকাল থেকেই নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকেরা উপস্থিত ছিলেন, তবে কিছুক্ষণ আগে থেকে এই জায়গাটি ফাঁকা হতে শুরু করে এবং এখন বিচ্ছিন্নভাবে কয়েকজন বাইরে এবং ভিতরে ঘোরাফেরা করছেন। এছাড়া যারা সেবা প্রার্থী আছেন এখনও ঈদের পরে সেইভাবে সাধারণ জনগণের সেবা নিতে আসার যে সুযোগটি সেটি তৈরি হয়নি। তবে ইশরাক হোসেন বলেছেন যে যারা সেবা নিতে আসবেন তারা কোনো ধরনের ভোগান্তিতে পড়বেন না। সেই সঙ্গে তিনি আরেকটি কথা বলেছেন যে এই সাধারণ মানুষের যেসব সেবা রয়েছে, দৈনন্দিন সেবা, বিশেষ করে জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ, এই সনদগুলো পেতে তাদের কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না। তারা এক ধরনের উদ্যোগ নিচ্ছেন, সেটি হচ্ছে যে আঞ্চলিক অফিসগুলোতে একটি করে সেবা দেওয়ার বুথ খোলার চিন্তা ভাবনা তারা করছেন, এমনটা ইশরাক হোসেন আমাদেরকে জানিয়েছেন। তিনি গণমাধ্যমে কথা বলার সময় বলেছেন যে যতদিন না সরকার তাদের এই দাবি মেনে নিবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে এবং সেটি কঠোর আন্দোলনে রূপ নিবে যদি সরকার দ্রুত এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেয় বা সমস্যার সমাধান না করে। একই সঙ্গে তার সমর্থকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু জানিয়েছেন যে তারা এখন নগর ভবনের ভিতরে অবস্থান নিলেও তারা যদি দাবি আদায় না হয় তারা রাজপথে অবস্থান নেবেন এবং ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে তারা কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। আমরা কিন্তু যানজটের বিষয়টি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে রাস্তায় অবস্থান নিলে সাধারণ মানুষের এক ধরনের ভোগান্তি তৈরি হয়, ফলে সেটির ব্যাপারে তারা ভেবেছেন কিনা। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে জনভোগান্তি খানিকটা হয়তোবা তৈরি হবে, কিন্তু বৃহৎ স্বার্থে তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন। এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে ইশরাক হোসেনকে শপথ পড়ানো এবং মেয়র ঘোষণার দাবির সবশেষ খবর। নগর ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস। দেশে করোনা ভাইরাস এবং ডেঙ্গু এই দুই রোগেরই প্রকোপ বাড়ছে। বিশেষ করে উদ্বেগজনক হারে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ডিএনসিসি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের বেশিরভাগই দেশের বিভিন্ন জেলা শহর থেকে এসেছেন। এবার ডেঙ্গু এবং করোনার সংক্রমণের লক্ষণও পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু ও করোনা রোগীর সংখ্যা। রোববার ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের বহির্বিভাগে রোগীর অতিরিক্ত ভিড় দেখা গেছে, যার মধ্যে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, সর্দি, কাশির রোগী ছিল বেশি। হাসপাতালে কোভিড সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার জন্য ছিল কঠোর নির্দেশনা। চাপ বাড়ায় রোগীর স্বজনরা অভিযোগ করেন সেবা পেতে তাদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। করোনা বাড়তেছে এই জন্যই, যে অন্য কিছু হইলো কিনা এই জন্য আসছি। পা ফুলা, শরীর ব্যথা, এর জন্য আসছি আমি দেখাইতে, আর বাবুর জন্য আসছি জ্বরের জন্য দেখাইতে। ডেঙ্গু পরীক্ষা করছি, ডেঙ্গু না, তারপরে পরীক্ষা করছি করোনা পরীক্ষা করছি, করোনা না, বলছে যে ঠান্ডা জ্বর নাকি, এই কারণে আসছি যে নিউমোনিয়া হইল কিনা। এদিকে হাসপাতালটির কোভিড-19 আইসোলেশন ওয়ার্ড ঘুরে দেখা গেছে কোভিডে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 14 জন, আর গেল 24 ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 10 জন। অধিকাংশই বিভিন্ন হাসপাতাল থেকে এসেছে। হাসপাতালটির পরিচালক জানান, কোভিড রোগী ব্যবস্থাপনার জন্য জরুরি ভিত্তিতে সেন্ট্রাল অক্সিজেন লাইন এবং লিকুইড অক্সিজেন ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে এবং আইসিইউ সহ নিরবিচ্ছিন্ন অক্সিজেনের ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা একই সাথে 300টা রোগীকে ইনডোর ম্যানেজমেন্ট দিতে পারবো। তারপরে যদি আমাদের আরও বেশি প্রয়োজন হয়, রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আমরা আপ টু 1054 পর্যন্ত আমরা বেড এক্সটেন্ড করতে পারি। সেক্ষেত্রে হয়তো আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আরও জনবলের চাহিদা দিব। চিকিৎসকরা জানালেন, ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। যে রোগীর আগের থেকে ডায়াবেটিস, প্রেশার বা কিডনির সমস্যা এগুলো আছে, এরা বেশি আক্রান্ত হচ্ছে এবং অসুস্থ বেশি তারাই হচ্ছে। কোভিডের রোগী আগে সাধারণত আমরা কী পাইতাম? সর্দি, কাশি, শ্বাসকষ্ট, হ্যাঁ, তো এটার থেকে আমরা এই ডেঙ্গুর সাথে মিলে যাচ্ছে বা চিকেনগুনিয়ার সাথে মিলে যাচ্ছে। শনিবার দেশে আরও 7 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, তবে এ সময় কারো মৃত্যু হয়নি। এই নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত 104 জন করোনায় আক্রান্ত হলেন। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। দেশে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট রোগীর 25%। ডেঙ্গুর প্রকোপের পরও মশক নিধনে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেই। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় প্রশাসনের অবহেলা, অনিয়ম আর অসচেতনতাকে দুষছেন ভুক্তভোগীরা। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কাও রয়েছে। জিয়াদ মাহমুদের প্রতিবেদন।
এবছর বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্তের দিক থেকে শীর্ষে বরগুনা। ইতোমধ্যেই এই জেলাকে ঘোষণা করা হয়েছে ডেঙ্গুর হটস্পট হিসেবে। তবুও যেন টনক নড়ছে না প্রশাসনের। মশক নিধন কিংবা বর্জ্য ব্যবস্থাপনায় এখনও উদাসীন পৌর প্রশাসন। ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে বছরের শুরুতেই বিশেষজ্ঞরা সতর্ক করলেও প্রশাসন গ্রাম কিংবা শহরের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও এডিস মশার বংশ বিস্তার রোধে তেমন উদ্যোগ নেয়নি অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি প্রাদুর্ভাব শুরুর পরও প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা। বরগুনা শহরটা এখন একটা কচুরির উপরে একটা ভাসমান অবস্থা আছে এবং টোটাল শহরটা অপরিষ্কারচ্ছন্ন। বরগুনা জেলায় ডেঙ্গুর প্রভাবটা বেশি বাড়ার কারণটাই হলো যে এই যে ময়লা আবর্জনা, বর্জ্য ব্যবস্থাপনাটা যে ভালোভাবে পয় নিষ্কাশনটা হচ্ছে না। এদিকে ডেঙ্গুর ভয়াবহতার পরও তেমন সচেতনতা নেই স্থানীয়দের মাঝে। হাসপাতাল ঘুরে দেখা যায় প্রতি রোগীর সাথেই ভিড় করছেন 4 থেকে 5 জন স্বজন। রোগীর স্বজনদের ভিড়ে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম, ছড়াচ্ছে মশাবাহিত রোগটির জীবাণু। এদিকে জরুরি পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগের তৎপরতায় জেলায় জরুরি ভিত্তিতে 10 জন চিকিৎসক ও 10 জন নার্স পদায়ন করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তের সেবায় সর্বোচ্চ চেষ্টা ও বর্জ্য অপসারণ সহ মশক নিধনে পদক্ষেপের কথা জানান সিভিল সার্জন ও জেলা প্রশাসক। 2019 সাল থেকেই উপকূলীয় অঞ্চলে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এখন বরগুনা। এদিকে কুমিল্লায় বাড়ছে করোনার সংক্রমণ। রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন অন্তত 4 জন। তবে জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত এবং চিকিৎসায় তেমন কোনো প্রস্তুতি নেয়নি স্বাস্থ্য বিভাগ। কিট সংকটে উপসর্গ নিয়ে আসলেও শনাক্ত করা যাচ্ছে না। আক্রান্তদের চিকিৎসায় রয়েছে উদাসীনতার অভিযোগ। এমন জেলা জুড়ে ছড়িয়েছে করোনা আতঙ্ক। মাসুদ আলমের প্রতিবেদন। আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া যাচ্ছে সংক্রমণ ও মৃত্যুর খবর। কুমিল্লাতে রোববার পর্যন্ত এক নারী সহ 3 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পেয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে 2 জন ঢাকার ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও 2 জন কুমিল্লায় চিকিৎসাধীন রয়েছেন। করোনা সংক্রমণের খবরে জেলা জুড়ে আতঙ্ক ছড়ালেও তেমন কোনো প্রস্তুতি নেই স্বাস্থ্য বিভাগের। কিট সংকটে ব্যাহত হচ্ছে উপসর্গ নিয়ে আসাদের নমুনা পরীক্ষা। পাশাপাশি আক্রান্তদের চিকিৎসায়ও রয়েছে উদাসীনতার অভিযোগ। এদিকে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে আরটিপিসিআর ল্যাব ও আইসোলেশন ইউনিটগুলো প্রায় অকেজো। জনবল সংকটে বন্ধ রয়েছে রোগীদের জন্য স্থাপিত কুমিল্লা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা। একটা নিউজ দেখলাম যে আমাদের কুমিল্লাতে সিভিল সার্জন অফিস থেকে একটা নিউজ দেখলাম যে কুমিল্লাতে 3 জন শনাক্ত হয়েছে। করোনা যেহেতু আবার এটা দ্বিতীয় টাইম এটা আসছে এবং এটা প্রাদুর্ভাব ছড়িয়ে পড়তেছে, এর জন্য প্রত্যেকে সচেতন হতে হবে। তবে দ্রুত সময়ের মধ্যে করোনা শনাক্তের কিট পৌঁছাবে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। দেয়া হচ্ছে চিকিৎসার প্রস্তুতি সহ বন্ধ আইসিইউ সেবা চালুর আশ্বাস। কিটের যে সংকট ছিল বা সংকট আছে সেটা অতি দ্রুতই সমাধান হয়ে যাবে বলে আশা করছি এবং সরকার এই বিষয়ে পূর্ণ সচেতন যে আইসোলেশন ইউনিট বা অন্যান্য যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আছে, জনসচেতনমূলক কার্যক্রম আছে, এগুলা যথারীতি চলমান আছে। বর্তমানে জেলায় ৭২,০০০ ডোজ ভ্যাকসিন রয়েছে। ষাটোর্ধ্ব ও অন্তঃসত্ত্বাদের দেয়া হবে এই ভ্যাকসিন। এখন কুমিল্লা। বর্ষার প্রথম দিন আজ। বর্ষায় জনজীবনে সবুজের স্নিগ্ধতা ও মুগ্ধতার প্রতিশ্রুতি থাকলেও রাজধানীবাসী কিছুটা আতঙ্কিত থাকেন এই আষাঢ়েই। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি, মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, সড়কের খানাখন্দ ও বড় গর্তে বৃষ্টির পানি জমে বাড়ে দুর্ভোগ। কবে কাটবে নগরবাসীর বর্ষা জর্জরিত এই দুর্দশা? জানার চেষ্টা করেছি আমার তৈরি করা প্রতিবেদনে। বর্ষার প্রথম দিনে ঘন কালো মেঘ দেখে আনন্দে যদি কাঁপে তোমার হৃদয়, সেদিন তাহার সাথে কর পরিচয়। বৃষ্টি বন্দনা ভালোবাসে, অথচ আষাঢ়ের পয়লা দিনে এই গান মনে বাজে না। এমন কি কোনো প্রেমিক আছে, অথবা আছে কি কেউ যার মনে পড়ে না রবি ঠাকুরের লেখা এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘর বরিশায়, এমন মেঘস্বরে বাদল ঝরঝরে, তপনহীন ঘন তমসায়। বৃষ্টিকে ভালোবাসা শিখিয়েছিলেন এই কবি সাহিত্যিকরাই। তবে ভালোবাসার কতটুকু উপলব্ধি করতে পারেন ব্যস্ত নগরবাসী?
গরম দূর করে বর্ষা মৌসুমে প্রচণ্ড দাবদাহের মাঝে বৃষ্টি দুদণ্ড স্বস্তির পরশ আনলেও রাজধানীবাসীর কাছে বৃষ্টি এক আতঙ্ক আর ভোগান্তির নাম। বরিশধারা উপভোগের বদলে তখন ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটানো। প্রতি বছর সড়ক সংস্কারের নামে রাস্তা খোঁড়াখুড়ি, টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি, সড়কে যানবাহন সংকট, অতিরিক্ত ভাড়া আদায়, সবই যেন এক বর্ষণ মুখর দিনে অভিশাপ হয়ে নেমে আসে ঢাকাবাসীর কপালে। ঢাকা শহরের গুলশান বনানী ধানমন্ডি এরিয়া ছাড়া প্রায় সমস্ত এলাকাতেই এই খোঁড়াখুঁড়ি, এই কাটাকাটি বর্ষাকালে শুরু হয়। মানে কেন বর্ষা ঋতুটাকে খুঁজে নেওয়া হলো এই রাস্তা মেরামতের জন্য, এটা আসলে আমাদের বোধগম্য নয়। নগরে বৃষ্টি হবে, বৃষ্টিকে তো আমরা কখনোই থামায় রাখতে পারবো না। আমাদের যেহেতু বর্ষা একটি প্রধান ঋতু, এই ঋতুতে বৃষ্টি হওয়াটাই খুবই স্বাভাবিক। প্রকৃতির বিরুদ্ধে আমরা কখনোই দাঁড়াতে পারবো না, বৃষ্টিকে আমরা ঠেকিয়ে রাখতে পারবো না। কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা তো আমাদের উন্নত করা দরকার। বৃষ্টির মাত্রা যতই বাড়তে থাকে বাড়ে জলাবদ্ধতা, বাড়ে সড়কের যানজটও। এছাড়াও শহরের ড্রেনগুলোর মুখ বন্ধ রাখায় মুষলধারে বৃষ্টিতে প্লাস্টিক, পলিথিন, বোতল, কাগজ সহ নানান ময়লা আবর্জনা ড্রেনে পড়ে থাকায় পানিও নামতে পারে না। ফলে এই ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা, ড্রেন পরিষ্কার না রাখা, অপরিকল্পিত নগরায়ন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য লোক দেখানো পরিকল্পনাহীন খোঁড়াখুড়ির ফলে নাগরিক দুর্ভোগের অপর নাম এখন বর্ষা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন নগরবিদরা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যারা রাজধানীর দায়িত্বটা নিয়েছেন, তারা একটা পরিকল্পিত নগরীর শুধু আবাসন সমস্যা না, তার সাথে এই যে ইউটিলিটি লাইনের পরিষেবাগুলি দেওয়ার জন্য যে কমন ডাক্টিং ফ্যাসিলিটি লাগে, সেটা কখনো তারা ভাবেননি। যার কারণে কিন্তু এখন প্রতিটা সংস্থা দাতা গোষ্ঠীর অর্থায়নে যখন ফান্ড রিলিজ হয়, তারপরেই কিন্তু মেয়রের কাছে অনুমোদন নিয়ে তারা বর্ষা হোক শীত হোক যখন অনুমোদনটা পান, তখনই কিন্তু কাজটা করতে গিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেন। এরপরও প্রকৃতির বুকে বর্ষা আসে ধুলা ময়লা ধুয়ে দিতে, পাতে ওঠে ইলিশ খিচুড়ি। কোনো এক ছুটির দিনের অলস দুপুরে এভাবেই নগরবাসীর জন্য বৃষ্টি উপভোগেরও হয় কখনো কখনো। তানজিলা খান মিম, এখন, ঢাকা। ঈদের ছুটি শেষ হলেও প্রথম কর্মদিবসের দিনও ফিরছে মানুষ। সড়কে ফিরতি যানবাহনের চাপ, এতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সড়কে সৃষ্টি হয় 12 কিলোমিটার যানজট। 7 ঘন্টা পর দুপুর 1:30টার দিকে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। এছাড়া মহাসড়কের বোর ও বাস কাউন্টারে বেড়েছে যাত্রীদের ভিড়। বাসের টিকিট না পেয়ে ট্রাক এবং পিকআপে করেও গন্তব্যে যাচ্ছেন অনেকে। কিছু কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। শেষ হয়েছে ঈদের ছুটি, সকাল থেকেই খুলেছে অফিস আদালত। তাই স্বজনদের সঙ্গেই ঈদ উদযাপন শেষে রোববারও জীবিকার তাগিদে ফিরছেন কর্মজীবীরা। রোববার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। এ সময় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রীদের দুর্ভোগ পৌঁছায় চরমে। অনেক যানজট, হাঁটতে হাঁটতে এক গতি থেকে আরেক গতি গেছি, কিন্তু ভোগান্তিতে বাঁচতেছি না, গাড়ি পাইতেছি না। ঈদের 7 দিন হয়েছে, 10 টাকার ভাড়া 30 টাকা, 30 টাকার ভাড়া 100 টাকা, আবার 100 টাকার ভাড়া 500 টাকা পর্যন্ত উঠে গেছে। সকাল 9টায় আসছে, 12টা বাজে, তা তো গাড়ি পাওয়া যাচ্ছে না। একই চিত্র বগুড়ায়। সংকটের কারণে ঠিক সময়ে ছাড়ছে না বাস। দীর্ঘক্ষণ কাউন্টারের সামনে দাঁড়িয়ে বিকল্প উপায়ে রাজধানী ফেরার ব্যবস্থা করেন অনেকে। কিছু কাউন্টারে ছিল অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ, যদিও কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লোকাল গাড়িগুলো 1000 টাকা বাড়তি ভাড়া নিচ্ছে, এখন আমরা যাবো কেমনে? এখন ছুটি শেষ, ঢাকা যাচ্ছি, গাড়ি পাচ্ছি না, অতিরিক্ত ভাড়া চাচ্ছে তারা। কাউন্টারে সিট নাই, এখানে অতিরিক্ত ভাড়া, কিন্তু গাড়ি নাই, অতিরিক্ত যাত্রী। সিরাজগঞ্জের যমুনা সেতুর সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। এছাড়া মহাসড়কের বিভিন্ন মোড় ও বাস কাউন্টারে যাত্রীদের ভিড় বেড়েছে। বাসের টিকিট না পেয়ে ট্রাক ও পিকআপে করেও গন্তব্যে যাচ্ছেন অনেকে। চান্দুরার ভাড়া তো আমাদের অরিজিনাল ভাড়া হলো হেন নিলে 200 টাকা করে নেয় ঈদ ছাড়া, আর ঈদের ভাড়া নেয় 300 টাকা, না 400 নিতে পারে, 600 টাকা ভাড়া তো না। ইঞ্জিন কাভারের উপর যাচ্ছে, মেয়ে ছেলে কিছু দেখতেছে না, ইঞ্জিন কাভারের উপর যাচ্ছে, পিছন সিটে বসায় নিয়ে যাচ্ছে। এটা মেয়েদের যেমন নিরাপত্তার একটা ব্যাঘাত, সেই সাথে তো জনভোগান্তি আছেই। হ্যাঁ, 500-600 টাকা নিব, কোন থেকে দিব?
এদিকে শনিবার যমুনা সেতু দিয়ে 51,595টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,48,36,250 টাকা। তামজিদ মির্জা, এখন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রায় শেষ। প্রসিকিউশনের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে নতুন করে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল 17 আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 9 পুলিশ সদস্য সহ 11 জনকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10টার দিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলার 4 আসামি, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলায় 5 আসামি এবং যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় 2 আসামি সহ মোট 11 জনকে হাজির করা হয়। প্রসিকিউশনের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে সময় দেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল 10টার দিকে উপজেলার সাহেব বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ জানায় সম্প্রতি জেলার 8টি ইউনিটের কমিটি বাতিল করে গাজীপুর জেলা বিএনপি। এরপর গতকাল সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার কমিটি ঘোষণা করা হয়। এতে কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সকাল থেকে বিক্ষোভ মিছিলে নামের পারভেজ আহমেদের অনুসারীরা। এ সময় নতুন কমিটির পক্ষে আরেকটি মিছিল বের হলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। পরে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থান নেয়। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত থেকে বাংলাদেশি কৃষকের 8 থেকে 10টি গরু ধরে নিয়ে আটকে রেখেছে বিএসএফ। সকালে 10টার দিকে আখাউড়ার কালিকাপুর সীমান্ত থেকে গরুগুলো আটক করে নিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। স্থানীয়রা জানান, সকালে আখাউড়ার কালিকাপুর এলাকায় কাঁটাতারের কাছে গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া হয়। এ সময় গরুগুলো শূন্য রেখা অতিক্রম করলে স্থানীয়দের সতর্ক করে বিএসএফ। এক পর্যায়ে সকাল 10টার দিকে বিএসএফ সদস্যরা গরুগুলোকে ধরে নিয়ে গিয়ে কাঁটাতারের কাছে বেঁধে রাখে। এ বিষয়ে বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গরুগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে। ইসি সচিবালয়ের কর্মকর্তাদের ঈদ পরবর্তী মতবিনিময় সভা শেষে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। যুক্ত হব সেখানে। হোক ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা, আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম এবং সেভাবে এগিয়ে গেছি আমরা। এখন আবার নতুন ডাইমেনশন এসছে, আপনারা তো জানেনই এটা কি আসছে, এটা আপনারা জানেন যে গতকাল বা পরশু দিনের যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে, এটা আপনারা যেটুকু জানেন, আমি এর বাইরে বেশি কিছু আমি জানি না। আপনারা যেটুকু দেখেছেন, মিডিয়াতে যেটুকু দেখেছেন, আমিও সেটুকু দেখেছি, বুঝছেন না। এখন যদি আপনারা যদি মন্তব্য শুনতে চান, আমি কিন্তু ওই আপনারা যেরকম আলাপ আলোচনার মধ্যে মন্তব্য আমার সেরকম হবে, আমি তো সেটা করতে পারবো না। আমি ভিতরের কি আলাপ হয়েছে, শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, এটা তো আনসাইন্ড। আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, একটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। এইটুকুই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। এটা যদি কারোর যদি স্বাক্ষর থাকতো যে স্টেটমেন্টটা জয়েন্ট স্টেটমেন্ট, তাইলে বুঝতাম যে এটা একটা স্বাক্ষরিত, সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে, আলাপের পিছনেও আলাপ থাকে রে ভাই। এটা আপনারা জানেন। ঘোষণা একটা হয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে, যেটা স্টেটমেন্ট যেটা আপনারা যেটা শুনেছেন, নিশ্চয় ভিতরে তো অনেক আলাপ হয়েছে। কেউ বলে 1 ঘন্টা হয়েছে, কেউ বলে 1.5 ঘন্টা হয়েছে, কেউ বলে 2 ঘন্টা হয়েছে। কিছু কিন্তু আমরা জানি না, শুনতেছি, মিডিয়াতে শুনতেছি।
এখন আলোচনা তো তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আপনাদের সাথে আলোচনা করি কি শুধু কি 2-3টা সেন্টেন্স বা 1 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট, এটা কি না? অনেক আলোচনা হয়েছে, তো বোঝাতে যায়, আন্দাজ করা যায়, সেগুলো আমাদের জানতে হবে বিফোর উই টেক এ ডিসিশন। এবং এক পর্যায়ে দেখলাম যে আমাদের এটা ওই যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন, এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে, এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করেছেন। নর্মালি যেমন এখন আমাদের সবকিছু নর্মালি দেখলে হবে না, এটা একটা বিশেষ পরিস্থিতির ব্যাপার, দেশের জন্য একটা বিশেষ পরিস্থিতি। এখন বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে শাসনতন্ত্রে ছিল সেরকম না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। যদি শাসনতন্ত্র যেটা আগে বহাল আছে, যেটা ওই অনুযায়ী হলে আমরা তো পার্লামেন্ট ডিজলভ হওয়ার 3 মাস আগে ইলেকশনের ঘোষণা দিতাম, অথবা কোনো দৈব দুর্বৃত্তের কারণে ভেঙে যেত, তাহলে 3 মাসের মধ্যে ইলেকশন করার কথা বলতাম, এটা আমরা করতে পারতাম, ইজিলি করতে পারতাম। কিন্তু যেহেতু এটা বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, আমরা যাবৎ দেখে আসছি যে সরকার আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে সবকিছু করার জন্য একটা আলোচনা করছে, সংস্কারের বিষয়ে আলোচনা করছে, বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার। কেউ বিচার আপনি টাইম লাইন দিয়ে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, 2 মাসের মধ্যে, এটা বিচার হবে না, অবিচার হবে। বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে এবং আইন অনুযায়ী যাতে হয়, তবে একটু ত্বরান্বিত করার একটা বিষয় থাকে। এটা যে এখন আপনি একটা ডেট দিলেন, 1 বছর পর আর একটা তারিখ দিলে সাক্ষী ওইভাবে তো ডিলে করা হয়ে যায়। বাট আন্তরিকতার সাথে চেষ্টা করে যত দ্রুত সম্ভব একটা বিচারের বিষয়টিও আলোচনা করতেছে দেখছি আমি সরকার। কিন্তু বিচারের জন্য বোধহয় ওইরকম করে এক্সপিরিয়েট করার জন্য টাইম লাইন দিয়ে আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন। এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম বিচারকের সংখ্যা বাড়াবে, কোর্টের সংখ্যা বাড়াবে, এটা একটা পদ্ধতি বিচার ত্বরান্বিত করার, এটা একটা পদ্ধতি। যে আপনি যদি বিচার 1 জন ছিল, আমি 3 জন করলাম, তাহলে তো বিচার দ্রুতই হয়। তাহলে এই একটা আছে, সংস্কারের বিষয়টি আছে। এখন এগুলো নিয়ে সরকারই আলোচনা করতেছিলেন এ পর্যন্ত, এবং আমাদেরও ধারণা, দেশবাসীও আশা করতেছিল যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে, আমরাও এরকম একটা ধারণার মধ্যে ছিলাম। কিন্তু এই যে লন্ডন সফরের, মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের পরে দেখলাম যে দায়িত্ব কিছুটা আমাদের উপরে বোধহয় আসবে বলে মনে হচ্ছে। এখনো জানি না, বিস্তারিত জানি না। সরকারের সাথে আমাদের একটু কথাবার্তা না হলে, কোনো নির্দেশনার জন্য নয়, আপনারা আবার বলে দিবেন না যে সরকারের কথা মতো তো সব কিছু করতেছে, এইরকম যাতে বলে এইটা ফর গডস সেক উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। ইরানের সঙ্গে জোট বেঁধে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও। পাল্টাপাল্টি হামলায় একে অপরের জ্বালানি স্থাপনা ও তেল শোধনাগার লক্ষ্য করে অভিযান চালাচ্ছে দুই দেশ। শনিবার তেহরানের শাহরান তেল ডিপোতে হামলার জবাবে ইসরায়েলের হাইফা শহরের বন্দর ও তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এদিকে 2 দিনের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে 10 জনে। এদিকে ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। তেল শোধনাগার, জ্বালানি স্থাপনা, গুরুত্বপূর্ণ বন্দর বা প্রতিরক্ষা দপ্তরে হামলা করে ইরানকে চাপে রাখতে চাইলেও খুব একটা সফল হয়নি ইসরায়েল। বরং ইরানের পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো বন্দরনগরী। গোটা ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ আর হামলার আতঙ্কের সঙ্গে যোগ হয়েছে হাসপাতালে আহতদের আহাজারি। জরুরি বিভাগে রোগীর ঢল সামলাতে বিপর্যস্ত চিকিৎসকরা। উপকূলীয় শহর বাত ইয়ামে ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে চলছে অভিযান। এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় ইসরায়েলের অধিকাংশ শহরে জারি আছে জরুরি প্রটোকল। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। মন্তব্য করেছেন, ইহুদিদের নিশ্চিহ্ন করে দিতে চান ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, আত্মরক্ষার জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না তেহরান।
আব্বাস আরাকচি আরও মন্তব্য করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি হোক, ইসরায়েল তা চায় না। রাজধানী তেহরানের শাহরান সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার জবাবে শনিবার রাতে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালায় ইরান। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমের দাবি, ইরান থেকে ছোড়া মিসাইল ব্যারেজ ও ড্রোনের আঘাতে হাইফার বন্দর ও তেলের ডিপো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি হাইফা বন্দর কর্তৃপক্ষ। তবে আল জাজিরার তথ্য বলছে, শনিবারের হামলায় হাইফার একটি আবাসিক এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। আগুনে পুড়ে গেছে বেশ কিছু ভবনও। হাইফা ইসরায়েলের 3টি প্রধান বৃহত্তম আন্তর্জাতিক সমুদ্র বন্দরের একটি। পরিবহন ও বাণিজ্য উভয় খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রাকৃতিক এই বন্দরের। এছাড়াও রয়েছে স্পোর্টস মেরিনা এবং রাসায়নিক টার্মিনাল। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার রাতে তেহরানের এই হামলার প্রাথমিক উদ্দেশ্য ছিল হাইফা বন্দরটি অচল করে দেয়া। ইরানের স্থানীয় গণমাধ্যম আরও বলছে, হাইফা বন্দরে রাখা বিস্ফোরক রাসায়নিক অ্যামোনিয়ার ডিপোতে আঘাত হানারও পরিকল্পনা করছিল তেহরান। তরল বা গ্যাস আকারে গুদামজাত এই অ্যামোনিয়া ডিপোকে ফ্লোটিং টাইম বোমা হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া রাজধানী তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। অন্যদিকে তেহরানের জ্বালানি স্থাপনা ও শাহরান তেল ডিপোতে হামলা চালায় ইসরায়েল। এছাড়াও দেশটির দক্ষিণে আরেকটি জ্বালানি ট্যাঙ্কে হামলা চালিয়েছে তেল আবিব। যদিও আইআরজিসির তথ্য বলছে, শনিবার রাতে তেল আবিব থেকে ছোড়া 3টি ক্রুজ মিসাইল ও 10টিরও বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে। ধ্বংস করা হয়েছে অজ্ঞাত কিছু যন্ত্র। তেলের ডিপো ছাড়াও ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ফের আঘাত হানার দাবি করছে ইসরায়েল। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে। এদিকে শনিবার রাতে ইরানে ইসরায়েল যে হামলা করেছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে ট্রুথ সোশ্যালে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানকে সতর্ক করে বলেছেন, ইরান যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রে আঘাত হানার চেষ্টা করে, ওয়াশিংটন এমন রূপে অবতীর্ণ হবে যা আগে কেউ কখনো দেখেনি। ট্রাম্পের পরামর্শ মেনে নিয়ে ইরানকে শান্তির পথে হাঁটার পরামর্শ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরও। This is not some sort of a perspective where we're worried or concerned. We're vigilant. We're prepared in a strong defensive posture, while the president continues to say to Iran, "Hey, you have an option for peace." এর আগে গেল মঙ্গলবার গোপনে ইসরায়েলে প্রায় 300টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায় যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আইয়ের তথ্য বলছে, এই হেলফায়ার ব্যবহার করে ইরানের নাতানজ পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সঙ্গে জোট বেঁধে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এবারই প্রথম ইরানের কোনো অক্ষশক্তি বিশ্বকে জানান দিয়ে ইরানের সঙ্গে জোট বেঁধে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালালো। وذلك في أوقات متفاوتة خلال 24 ساعة الماضية. জর্ডানের পর আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে সিরিয়াও। সংঘাত বন্ধে রাশিয়ার পাশাপাশি এবার ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করেছে চীনা পররাষ্ট্র দপ্তর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইসরায়েল এবং ইরান সংঘাত নিরসনের মধ্যস্থতায় এগিয়ে এসেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন। শনিবার এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। প্রায় 50 মিনিট ধরে কথা বলেন তারা। সে সময় ইরান ও ইসরায়েলের সংঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে বলে শঙ্কা জানান পুতিন। এর আগে সংঘাত বন্ধের আহ্বানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। যদিও কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। ঠান্ডা যুদ্ধের পর থেকে ইসরায়েল ও ইরানের সঙ্গে উষ্ণ সম্পর্ক রয়েছে মস্কোর। শেষ করবো এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ফেব্রুয়ারি নাকি এপ্রিলে নির্বাচন, সরকারের সঙ্গে বসে চূড়ান্ত জানালেন সিএসসি। লন্ডন বৈঠকে বিএনপির সঙ্গে দূরত্ব অবসানের দাবি উপদেষ্টা রিজওয়ানার। দ্রুত মেয়র ঘোষণা না হলে দক্ষিণ সিটির তালা খুলবে না। বিরতিহীন আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। এলজিআরডি উপদেষ্টার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে।
আক্রান্তের 25% ডেঙ্গুর হটস্পট বরগুনায়। এডিস নিধনে নেই পদক্ষেপ, ঘাটতি সচেতনতায়ও। ঢাকার হাসপাতালগুলোতে বিভিন্ন জেলার রোগীর ভিড়। ঋতুচক্রে আবারও হাজির বর্ষা। আষাঢ়ের দ্বিতীয় দিন থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস। উপভোগের চেয়ে জলাবদ্ধতা নিয়ে শঙ্কা নগরবাসীর। এবং ইরানের জ্বালানি স্থাপনায় আক্রমণের পর ইসরায়েলের কয়েকটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 10। সংঘাতে জড়িত নয় যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন.tv।